আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খায়রুল, একজন বাইসাইকেল ট্রাভেলার। আমি ঘুরতেছি পুরো বাংলাদেশের আনাচে কানাচে। আজকে আমার গন্তব্য থাকবে হলো গলাচিপা হয়ে রাঙাবালি, এবং কি আমি এই যাত্রা শুরু করতেছি পটুয়াখালী থেকে। আবারও রাঙাবালি থেকে আবারও গলাচিপা হয়ে পটুয়াখালীতে অবস্থান করব থাকার সুবিধার জন্য। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন। সকাল সকাল পাঙ্কাশিয়া থেকে আমি বেরিয়ে পড়ি, তবে সকালটা একটু অন্যরকম ছিল। প্রচুর পরিমাণে রোদ, আজকে একটু পেন খাবো। তো কিছু দূর চালিয়ে আমি পটুয়াখালী ব্রিজে চলে আসি, কারণ পটুয়াখালী থেকে সাকারিয়া হয়ে এরপর আমি আমার প্রথম উপজেলা গলাচিপায় ঢুকবো। তবে এখানে যাওয়ার আগে আমাকে হলো যে প্রচুর কি বলে বিপরীতমুখী বাতাসের সম্মুখীন হইতেছে। আর এই রাস্তাটা অনেক একদমই সরু, যেটা মানে বলার বাহিরে। তো যাই হোক, এখন আমাকে গলাচিপা ফেরিঘাট হয়ে এরপর গলাচিপা শহরে ঢুকতে হবে। তো গলাচিপা ফেরিঘাটে এসে আমি ভুল রাস্তায় ঢুকে যাই। যাই হোক, ভুল রাস্তায় ঢুকে আবারই পরবর্তীতে দেখি যে ফেরির ঘাট হলো ওই পাশে, মানে এটা ফেরির ঘাট। আমাকে ট্রলারে যেতে হবে, তো ট্রলারের ঘাটটা পাশে থাকে। তো হ্যাঁ, আজকে প্রথম দেখলাম মানে ট্রলার ঘাটে হলো এরকম টয়লেটের ব্যবস্থা থাকে, আর নয় হলো যে এমনিতেই টয়লেট থাকে ট্রলারের ভিতরে। যাই হোক, আমি এখন ট্রলার উঠবো। এখানে চলাচলের জন্য ট্রলার ছাড়া আর কোনো অপশন নেই। তবে এটা ছোট নদী, এখানে একটা ব্রিজ হইলে কখনো খারাপ হয় না, কিন্তু প্রশাসনিকভাবে এটা করা হচ্ছে না। যাই হোক, কিছুই করার নাই এখানে, কারণ সরকারি ব্যবস্থাই এরকম। তবে গলাচিপায় এসে এখানে হলো যে কুকুরের এই এই কর্মকাণ্ড দেখে আমি অবাক হয়ে যাই। অনেকক্ষণ যাবৎ সে এখানেই শুয়ে আছে। আমি অনেকক্ষণ দেখলাম, দেখার পরে গলাচিপায় এখন একটু ফটোশুট করব। তো ফটোশুট করার জন্য আমি উপজেলা ভূমি অফিসকে বেছে নেই। তো ভূমি অফিস বেছে নেওয়ার পর আমার পরবর্তী গন্তব্য থাকবে হলো রাঙাবিলা উপজেলা, রাঙাবালি উপজেলা। তো রাঙাবালি উপজেলা যাওয়ার আগে যদি আমি একটু বলে নিই যে গলাচিপা শহরটা অনেক পুরাতন শহর মনে হচ্ছে আমার কাছে, কারণ এখানে বাড়িঘর সিস্টেমও অন্যরকম। তো পরবর্তীতে আমি যখন চালানো শুরু করি, রাস্তার সৌন্দর্য যদি আমি বলি অসাধারণ ছিল। এবং কি পরবর্তীতে আমি যখন ফেরি পার হব, তো আমাকে পানপট্টি হয়ে পার হইতে হবে। তো পানপট্টি আসার আগে এখানে আমি একটু হালকা পাতলা নাস্তা করে নিই, 12টা বেজে গেছে যেহেতু। তবে আমি খাবার সবসময় কলা খেয়ে থাকি আর চা খেয়ে থাকি এই 12টার সময়। তো কলা চা খেয়ে আমি পানপট্টির উদ্দেশ্যে রওনা দেবো। কিন্তু পানপট্টি ফেরিঘাটে ঢোকার সময় আমি জাস্ট খালি রাস্তার ভিউগুলো দেখতেছিলাম যে এত সুন্দর কিভাবে সম্ভব আসলে। তবে এটা সমুদ্রের একদম কাছাকাছি এরিয়া, তো এখানে আকাশ সুন্দর হওয়ারই কথা, কিন্তু এটা আমি আগে জানতাম না। তো পরবর্তীতে আমি ফেরিতে যখন যাব, তো এখানে একটা মানে অবাক করার মতো বিষয়, সেটা হলো যে ফেরিতে আপনাকে সাইকেলের জন্য এক্সট্রা চাঁদা দিতে হবে। এরপর আবার ট্রলারে উঠবেন, ট্রলারের ভাড়া তো নিবে, আবার সাইকেলের জন্য আলাদা ভাড়া দিতে হবে। মানে এখানে হলো এই সিস্টেমটা। তো যাই হোক, এখানে চলাচলের একমাত্র মাধ্যম হলো এটা, কারণ রাঙাবালি উপজেলা হলো একটা দ্বীপ। মানে যেই দ্বীপের ভিতর যাইতে হলে অবশ্যই আপনাকে ট্রলারে যাইতে হবে, আর নয় ছোট লঞ্চ আছে লঞ্চে যাইতে হবে, আর নয় হলো যে স্পিড বোট যাইতে হবে। স্পিড বোটের ভাড়া হলো জনপ্রতি 160 টাকা করে, 10 টাকা করে আবার চাঁদা দিতে হয় এখানে 170 টাকা। এরপর হলো ট্রলার ভাড়া 60-70 টাকা। এরপর এক্সট্রা কোনো জিনিস নিলে ওটার জন্য আলাদা ভাড়া দিতে হয় এখানে, যেটাকে চাঁদাবাজি বললেও ভুল হবে না এখানে। কারণ আপনি যে যত কথাই বলেন, ব্যাগের হাতের ভিতর যদি 5 কেজি কোনো কিছু নিয়ে যান, ওটার জন্য এক্সট্রা করে 20 টাকা দিতে হয় এখানে। তো আমি ফেরি যখন পার হওয়ার পর আমার কাছ থেকে আবারও তারা এক্সট্রা চাঁদা নেয়, যেটা মানে লজ্জাজনক ছিল। তো পরবর্তীতে যখন আমি পার হয়ে যাই এই পারে একদম রাঙাবালি উপজেলায় চলে আসি, তো এসে আমি এখানকার সৌন্দর্য উপভোগ করতেছিলাম, এখানকার মানুষদের কালচার দেখতেছিলাম। যে এখানে আসলে নৌকার মাধ্যমে মাছ মারা ছাড়া এখানের মানুষদের তেমন আর কোনো কাজ নাই, যেহেতু এটা একটা দ্বীপের ভিতরে তেমন কোনো ফসল হওয়ার কথাও না। তো আমি এখানে জাস্ট খালি সৌন্দর্যগুলো দেখতেছিলাম আর চিন্তা করতেছিলাম, যদি এই সুন্দর জায়গার মতো এখানকার মানুষদের মন মানসিকতাও সুন্দর থাকতো তাহলে খারাপ হতো না। তবে যেটা লজ্জার বিষয়, যে এখানে আপনি যতবারই পার হন না কেন, এই পার ওই পার দুই পারে আপনাকে হলো যে চাঁদা দিতে হবে, এরপর এক্সট্রা টাকা দিতে হবে। এটা স্বাভাবিক, এখানে অস্বাভাবিক কিছু না। আর এখানে মানুষও অভ্যস্ত হয়ে গেছে টাকা দিতে। তো পরবর্তীতে যখন আমি রাঙাবালি থেকে আবারও পার হবো, এখন সেম ঘাটেই পার হব। তো ঘাটে পার হওয়ার সময় এখন হলো যে পরিবেশের বিপরীতে আমি অবস্থান করতেছি। এখানে এত পরিমাণে গরম যে কল্পনার বাহিরে। ট্রলারের ভিতরে যখন আমি ঢোকার সাথে সাথে এটা অনুভব করে, এখানে প্রায় 30 জনের মতো ছিল, সবাই ঘামতেছে, ঘামে একদম গোসল করে ফেলতেছে। মানে যেটা
অবাক করার মতোই ছিল। তো পরবর্তীতে আমি এই পারে চলে আসি। এই পারটা হলো যে পানপট্টিতে আবারও চলে আসি। পানপট্টিতে এসে এখানে আমি জাস্ট এখানে সৌন্দর্য উপভোগ করতেছিলাম। এখানে সুন্দর একটা পার্ক টাইপের একটা জায়গা আছে, জায়গাটা অসাধারণ পানপট্টিতে। তো পানপট্টিতে এসে আমি হালকা খাবার খেয়ে নিই, কারণ এমনিতেই আজকে প্রচুর মেজাজ খারাপ ছিল, কারণ এরকমভাবে চাঁদাবাজি আমি অন্য কোনো ঘাটে দেখি নাই, অন্য কোনো ফেরিতে দেখি নাই। কারণ দুই পারেই সাইকেলের জন্য এক্সট্রা টাকা দিতে হয়, আবার লঞ্চেও এক্সট্রা টাকা দিতে হয়, এটা লজ্জাজনক ছিল। তো পরবর্তীতে আমি গলাচিপা হয়ে আবারও পটুয়াখালী সদরে অবস্থান করব আজকে। তো এখন আবারও আমাকে আরেকটা ফেরি পার হইতে হবে, যেটা গলাচিপা ফেরিঘাট নামে পরিচিত। এখানে 10 টাকা ভাড়া, 5 টাকা মানুষের ভাড়া, 5 টাকা হলো যে সাইকেলের ভাড়া থাকে। তো ভাড়া দিয়ে আমি যখন পার হই, পার হওয়ার পর এখন আমি পটুয়াখালী একদম শহরে যাব। পটুয়াখালী শহর এখান থেকে প্রায় 30 কিলোমিটারের মতো। তো 30 কিলোমিটার চালিয়ে আমি পটুয়াখালী চলে আসি। পটুয়াখালী সদর থেকে এখন আমি হব জাপাড়াতে অবস্থান করব। তো এখানে জায়গাটা অনেক সুন্দর। পটুয়াখালী শহরে আমার ঢোকা হয় নাই, মানে এই ট্রিপে। তো আজকে এই প্রথম ঢুকলাম। তো ঢোকার পরে রাস্তার সৌন্দর্যগুলো একটু উপভোগ করতেছিলাম, কারণ আমি 2022 সালে যখন আসছিলাম তখন রাস্তাগুলো এরকম ছিল না, তখন একদমই ভাঙা ছিল। তো ঝাউতলায় এসে এটার সৌন্দর্য আগে আমি মুখেই শুনছি, কিন্তু বাস্তবে দেখি নাই। আজকে দেখলাম, দেখার পরে সৌন্দর্যটা ভালোই লাগলো। তো পরবর্তীতে এখানে লোকাল 2জন সাইক্লিস্টের সাথে আমার দেখা, তারা আমাকে পুরো এলাকা ঘোরাই দেখায়। ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন।